শুনলাম স্যার মারা গেছে, তখন এই করেছিলাম। স্যার মতো আর আমার ফ্যামিলির লোক। দিন ফুরাইলো আল্লাহ রাসূল ভালো, মানু জনম তোর গেল ফুরাইয়া রে। হুমায়ুন স্যার চিরনিদ্রায় শুয়ে আছে লিচু তলায়, মন মনরে নুহাসপল্লীর অন্তরে, ভক্তে বৃন্দের অন্তরে, শয়নে স্বপনে জাগরণে। এই মুহূর্তে আমি আছি নুহাসপল্লীর সুবিশাল মাঠের নরম ঘাসের চাদরে। আমার সঙ্গে আছেন এমন একজন মানুষ যিনি দীর্ঘ ২৮ বছর ধরে এখানে আছেন। একসময় প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ছায়াসঙ্গী ছিলেন তিনি মোশাররফ। মোশাররফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাই, দীর্ঘ ২৮ বছর কাটিয়ে দিলেন, এই দীর্ঘ যাত্রাটা আপনার কেমন ছিল? খুবই চমৎকার, ভালো ছিল। আচ্ছা, এখন যখন এই নুহাসপল্লীতে আপনি আসেন এবং নুহাসপল্লীর সঙ্গে আপনার যে আত্মিক সম্পর্ক, এইখানে কি আসলে কোনো কিছুর কমতি অনুভব করেন? আসলে স্যারের অনেক সেবা করতাম, তো আমার কাজ ছিল কি প্রতিদিন বিকালবেলা স্যার এরকম বাইরে তো 5টা গাছ লাগাইতাম। স্যারের সঙ্গে সঙ্গে যাইতাম, পিছিয়ে যেতাম, আসো একটু গাছ লাগাই। মোশাররফ রোল, মানে প্রতিদিন বিকালে 5টা গাছ। এদিকে শুটিং টুটিং শুরু হইতো, বিকেলবেলা হলে সব লোকজন চলে আসতো। একটা জমজমট একটা ভাব ছিল সবসময়, মানে খুব মজা ছিল আর কি। ওই জিনিসটা নাই এখন, শূন্য শূন্য লাগে, মানে খালি যে ভরাটা, এর ভরাটা লাগে কি স্যার এখানে ঘুমিয়ে আছে, মনে করি স্যার এখানে আছে, এরকম একটা। তার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্কটা কেমন ছিল? খুব চমৎকার, ভালো ছিল। আমি স্যারকে, আমার তো গুরুজনকে কিরকম মানুষ করে, আমি স্যারের হাত পা টিপে দিতাম। এটা আসলে সবার হবে নাকি জানি না, মানে এটা আমার সৌভাগ্য হয়েছে। আর স্যার এমন একটা মানুষ ছিল, আমি ওরকম মানুষ দেখিও না আজ পর্যন্ত, আর পামও না মনে হয়। একটু জানতে চাই আমরা আসলে কেমন ছিলেন এই যে ব্যক্তি হুমায়ুন আহমেদ, যখন এই নুহাসপল্লীর সঙ্গে আসলে মিশে যেতেন, সেই সময়টা তিনি কেমন থাকতেন? স্যার আসলে কি, স্যার এমনই একটা জিনিস ফিল করতো। স্যার আমি দেখতাম কি স্যার গাছের দিকে তাকাই থাকতো, এরকম ঘুরতো। হ্যাঁ, স্যার একাই ঘুরতো। পরে আমরা অনেক দূরে থাকতাম, একটু দেখতাম স্যার কোথায় যায়। আবার ঘুরতে ঘুরতে এসে ডাক দিত, মোশাররফ আসো, খুব আস্তে করে ডাক দিত। তো শুনতাম, যত দূরে থেকে ডাক দিত বুঝতাম স্যার ডাকছে। চাটা, একটা কাপ চা দিলাম বা সিগারেট দিলাম, এরকম একটু সেবা করলাম, বসলো, একটু লিখতে বসলো, একটু কলম নিয়ে আসলো, কাগজ নিয়ে আসো, এরকম স্যারের যোগান দিতাম। আসলে ওই জিনিসটা আসলে এখন পাই না, মানে সবসময় ভাবি, মানে স্যার থাকলে কেমন লাগছে আর এখন কেমন লাগে। মানে কখনো তার নির্দেশনায় অভিনয় করেছেন? জি, করছি, এটা আমার ভাগ্য হয়েছে। অনেক নাটকই করছি। আচ্ছা, মনে পড়ে সেই শুটিং গুলোর কথা, যদি একটু ছোট করে বলেন। ওরে যে বক পাখিতে একটা ক্যারেক্টার করছি, ঢোল বাজাচ্ছি, ওই যে গানের দলটা, ফারুক ভাই থাকে, ডাক্তার এজাজ, চতুর্দিনের গানে ওই যে 4 জনা পাঠায় গ্রামের লোক। কখনো গান গেয়েছেন? হ্যাঁ, আমি নিজেও গান করছি, স্যার মরার পর করছি নিজেই। একটু শুনি আমরা 2 লাইন। তাই ঠিক আছে, এটা স্যারের জন্মদিনের উপলক্ষে করছি। দিন ফুরাইলো আল্লাহ রাসূল ভালো, মানু জনম তোর গেল ফুরাইয়া রে। লালন বলে ভোলামন পরে রইলি অচেতন, মহান মনরে দিন থাকিতে ধৈর পারি, গুরুরে কইরো কান্ডারি, সময় বুঝি আর নাই রে। দিন ফুরাইলো আল্লাহ রাসূল ভালো, মানু জনম তোর গেল ফুরাইয়া রে। হুমায়ুন স্যার চিরনিদ্রায় শুয়ে আছে লিচু তলায়, মহান মনরে হুমায়ুন স্যার চিরনিদ্রায় শুয়ে আছে লিচু তলায়, মহান মনরে নুহাসপল্লীর অন্তরে, ভক্তে বৃন্দের অন্তরে, শয়নে স্বপনে জাগরণে। দিন ফুরাইলো আল্লাহ রাসূল ভালো,
মানু জনম তোর গেল ফুরাইয়া রে। মোশারফের পাগল মন ঘুরি ফিরি ত্রিভুবন মহন মনরে। দিন থাকিতে ধৈর পারি গুরুরে কইর কান্ডারি, সময় বুঝি আর নাই রে। দিন ফুরাইলো আল্লাহ রাসূল ভালো, মানু জনম তোর গেল ফুরাইয়া রে। বাহ! আসলে আমি দেখছিলাম যে আপনি যখন গানটা গাইছিলেন, বারবার আপনার মন এবং চোখ দুটোই হুমায়ূন আহমেদের সমাধির দিকে যাচ্ছিল। আসলে প্রাণের মানুষ, গুরুজন যারা, তাদের সবসময় মনেই থাকে যতক্ষণ বেঁচে থাকে। আমরা তো অবচেতন মনে অনেক সময় অনেক কিছু কল্পনা করি। আপনি তো হুমায়ূন আহমেদের যে সমাধিস্থল আছে সেটি দেখাশোনা করছেন। কখনো এমন হয়েছে তার কবরের পাশে গিয়ে আনমনে তাকে কিছু বলছেন? মানে অনেক চিন্তা হয় আর কি, মানে কিছু কিছু সময় আর কোনো কিছু মনে থাকে না, যা কল্পনা করলে যা হয় আর কি। মানে এখন কি কল্পনায় তার সঙ্গে কথা হয়? চিন্তা করি আর কি। আমি তো অনেক রাতে জেগে থাকি, একটু রেওয়াজ টেওয়াজ গান টান করি। মানে আপনার কি মনে পড়ে যে হুমায়ূন আহমেদের সঙ্গে আপনার শেষ কি কথা হয়েছিল? চারজন নিউ ইয়র্ক থেকে এখানে আসে, এই সে অনেক চিকিৎসা হয়ে আসলো, যে এখানে চলে আসছে নোয়াশুলিতে, 5 দিন থাকলো। থাকার পর স্যার এখান থেকে যখন ঢাকায় চলে যায়, আমি আবার স্যার কি করতাম কি, সবাই সালাম দিত, তা আমি স্যারের আগে পায়ে সালাম করতাম, এরকম পায়ে ধরে এরকম আমি সালাম করতাম। স্যার বলল, ঠিক আছে, ভালো ঠিক। আমি জানি স্যারকে পায়ে এরকম সালাম করছি, স্যার যেতেছে আমেরিকাতে চলে যাবে চিকিৎসার জন্য। স্যার বলছিল যে মোশাররফকে নিতে পারতাম, আমার জন্য ভালো হইতো, এরকম বলছিল। তার সাথে ভিসা পাওয়া যায় না ওই দেশের। তো যাই হোক, আমার মতন একটা ছোট মানুষ তার সেবা করতে পারছি, এটা আমার খুব জীবনের, আমি হ্যাপি। যে তার জন্য দোয়াও করি। কিন্তু যখন আমি স্যার চলে যায়, তখন সবাই বিদায় দিল, আমি লাস্ট। তখন স্যারকে যখন আমি পায়ে এরকম ধরছি, আমার চোখের পানি একদম স্যারের পায়ে পড়ছে। পরে বলল, ঠিক আছে থাকো, আমি তো চলে আসবো। তিনি যখন শেষবার এখান থেকে বিদায় নেয় তার পায়ে ছুঁয়ে সালাম করেছিলেন। যখন তার নিথর দেহ ফিরে এলো সেই মুহূর্তটা কেমন ছিল আপনার জন্য? জানেন স্যার মারা যায় না, শুনলাম স্যার মারা গেছে, তখন এই ঘরে ছিলাম, তখন মানে কোনো কিছু বুঝি নাই, বুঝছেন। মানে পরে গেলাম, পরে আমি জানি না, পরে খাটের ওখান থেকে পরে অনেক টাইম পরে হক ভাই কয় তুই এখানে শুয়ে জঙ্গলে, আমি তো খাটাই ছিলাম। পরে খুব অনেক খারাপ লাগলো, পরে দোয়া করলাম, চলে যেতে হবে, সবারই তো যেতে হবে। আসলে সমস্ত কিছু দিয়ে যে স্যার মতো আর আমার ফ্যামিলির লোক, এটা কোনো লোক বলে না, এটা খুব কঠিন অবস্থা। যখন তার নিথর দেহ নুহাশপল্লীতে নিয়ে আসা হলো সেই দেহটা ছুঁয়ে দেখেছিলেন? হ্যাঁ, এখানে রাখা হয়েছিল, স্যারের কবরটা কাটছি, বাঁশ কাটছি সকালবেলা বাঁশটা কাটলাম, স্যারের বাঁশ ঝাড় ছিল, ওখানে বাঁশ কাটলাম, এইটা কবরটা কাটলাম, স্যারের জায়গাটা ওখানে রাখলো, দেখলাম, রেখে দিলাম এখানে। অনেক লোকের সঙ্গে যাওয়াই যায় না। আচ্ছা, এই যে যখন তার চলে যাওয়ার এত বছর পরেও আপনি নুহাশপল্লীতেই আছেন এবং তিনি যে পথ আপনাকে দেখিয়ে গিয়েছিল, গাছ লাগাবেন, গাছের পরিচর্যা করবেন, এখনো তো সেটাই করছেন। এখানে সেটাই করি। আসলে যারা খুব গুণী মানুষ, তাদের কথা মনে পড়লে কেমন যেন ঝরে, মানে চোখের পানি ঝরেই, মানে ওইগুলো তার পূর্ণ হয় না। আমি 7 দিন ছিলাম কক্সবাজারে, আরো লোক ছিল, শরিং এর রিয়াজ, পূর্ণিমা, চ্যালেঞ্জার, ডাক্তার রেজাক, ফারুক ভাই, অনেক লোক, 40 জন একটা বহর। তো চাইনিজ খেতে গেছি, স্যার কয় সব আমরা তো খেতে পারি না, মোশাররফকে এখানে বসাও। তো সবার মাঝখানে বসে, আমরা তো বেশি খেতে পারি না, যা খাবার তাকে দাও।
সে তো 30টা রুটি খেতে পারে। স্যার খুব মজা করতো আর কি। ঠিক এই জায়গাটাই জানতে চাই আসলে তিনি কতটা রসিক মানুষ ছিলেন। ওরে সর্বনাশ, স্যার খাওয়াইতে পছন্দ করতো, মানে স্যারের কোনো কৃপণতা নাই, আর স্যারের সামনে কোনোদিন না করা যায় নাই, মানে এটা নাই। আর স্যার কোনোদিন একটা জিনিস যদি দেখছে যে তার তরকারি ডিসকালার, সেটা সে খায় নাই, ওই বাবুর্চির খবর আছে, এরকম হয়েছে কেন, মানে সে খুব সূক্ষ্ম লোক ছিল, এরকম সূক্ষ্ম লোক নাই। আচ্ছা, তিনি যখন রেগে যেতেন তখন কি করতেন? রেগে গেলে যেমন বোমে যাইতে পারতাম এখান থেকে, তাহলে বাইসা গেতাম। তখন আপনারা সবাই খুব ভয়ে থাকতেন? ওরে ভয়, মানে মাটি গরম হয়ে গেছে, মানে স্যারের যে রাগ, এটা সত্য কথা। যেমন স্যার যদি রাগ করছে, সঠিকভাবে রাগ করছে, ভুল পাইলে রাগটা করছে, স্যার জীবনে কোনোদিন বকা দেয় নাই, আমি শুনি নাই, এটা কোনো বানানোর কথা না। স্যার ফাজিল ছাড়া কোনো বকাই দেয় নাই। মানুষ অনেক কিছু বকে না, স্যার কাছে ফাজিলকে কানে ধরে ঘুরাও, কানে ধরে আমি প্রায় 1000 বার ঘুরছি, মানে ভুল হয় না, আমাদের তো ভুল হবেই, বললে যদি ভুল হয়ে গেছে তাহলে কানে ধরে দাঁড়িয়ে গেছি স্যারের সামনে গিয়ে, পর করে একে নিয়ে যাও, চক্কর দিয়ে নিয়ে আসো, আরো 2 জন পাঠাইছি। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, খুব মজা লাগছে, মানে স্যারের মতো মানুষ কানে ধরে ঘুরাইলো আমাদেরকে, আমার এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমি সবশেষ একটু জানতে চাই যে এখন আপনার ভেতর হুমায়ুন আহমেদের জন্য কতটুকু শূন্যতা কাজ করে? আসলে ওই জায়গাটা পূর্ণ হবে না, কোনোদিন হবে না। স্যার আমাকে এমন ভাবে টাকা পয়সা দিয়ে দিছে, বলে এটা তোমার কাছে রাখো, আর এক জায়গায় পাঠাইলে যদি লাগছে 20 টাকা দিয়ে 30 টাকা, আমি অতটুকু বললাম, মানে সে কোনো অভাব কোনো কিছু জীবনে কোনোদিন চিন্তা করি নাই। স্যারের জন্য অনেক কিছু পাইছি, এর জন্য দোয়া করি, আমার ফ্যামিলি সহ দোয়া করে। আর আমরা এখানে যারা থাকি, এখানে প্রেমে পড়ে থাকি, এখন প্রেমে পড়ে থাকি, শুধু প্রেম, আর কোনো কিছু নাই। আচ্ছা, আপনার মনের এমন কোনো ইচ্ছার কি আছে বা এমন কোনো কথা আছে যেটা আসলে হুমায়ুন আহমেদকে আপনি বলতে পারেননি? হ্যাঁ, ওই জিনিসটা আসলে প্রকাশ করা দরকার নেই, আমার ইচ্ছে ছিল। মানে সেই অপূর্ণ কথা, এখন তো সেই মানুষটি নেই, সেই অপূর্ণ কথাটা যদি আমরা আপনার কাছ থেকে শুনতে পারি যে আসলে কোন কথাটি আপনি তাকে বলতে চেয়েছিলেন? স্যার বলছিল তোমার সর্বোচ্চ ভালো কিছু, তোমার একটা কিছু হইতে হবে, তুমি আমার পাশে থাকো। তো ওই জিনিসটা তো আসলে আর কোনোদিন হবে না। আমাকে অনেক কিছু স্যার দিতেও চাইছে, আমাকে স্যার স্যার করে রাগও করছে, চাও না কেন, বা আমি না স্যার আমি পাইছি, আপনি দোয়া করলেই হবে। আচ্ছা, আপনি যখন প্রথম হুমায়ুন আহমেদের সান্নিধ্য পেলেন তখন আপনার বয়স কত ছিল? তো 14, 15, 16 বছর। আপনাকে কি মোশাররফ বলে ডাকতো নাকি পিচ্চি বা অন্য কিছু না, ছিল? মোশাররফ হতো। হ্যাঁ, স্যার সবার নাম ধরে ডাকতো একরকম, ভালো লাগতো খুব নাম ধরে ডাকলে। মোশাররফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আজকে হুমায়ুন আহমেদের জন্মদিন, এই বিশেষ দিনে তাকে নিয়ে কি বলতে চান? জন্মদিন হয় কি, আমরা তো এখানে ক্যাম্প ফায়ার করতাম, ওই মাটির ওয়াল দিয়ে মোম জ্বালাইতাম, স্যার সব বাতি নিভাই দিত, সব লাইট নিভাই দাও, মোম গুলা জ্বালাও, সারা রাস্তা জ্বালাইতাম 2-3 হাজার মোম, সারা স্পট মোমের আলো। সবাই ঘরে থেকে বেরিয়ে দেখো কি অবস্থা, সব মোম জ্বলতেছে, আজব কাহিনী। হ্যাঁ, এরকম একটা জিনিস রাত্রে ঘটবে, এটা একটা ফিলিংস। হ্যাঁ, মানে স্যারকে সারপ্রাইজ দিলাম। তার জন্মদিনের প্রথম প্রহরটা আপনারা একটু আমরা বিশেষভাবে উপস্থাপন করতেন। জি, আমরা সারপ্রাইজ দিলাম আর কি, স্যার আমরা আছি এখানে, মানে এটা স্যারের ওয়েলকাম জানাইলাম আর কি। আচ্ছা, এখন তো তিনি নেই, গত রাতেও কি এটা করেছেন? ভাই আসলে খুব ইন্টারেস্টিং কথা, 28 বছর ধরে মন জ্বালাইছি, এই কালকেও জ্বালাইছি। আচ্ছা, যাক, এই যে আপনারা এখনো হুমায়ুন আহমেদকে ধারণ করছেন, আপনাদের মনে এখনো তিনি প্রাণবন্ত, জি, এটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয় এবং এই ভালোবাসার বন্ধন আজীবন থাকুক। জি, আপনি ভালো থাকবেন মোশাররফ ভাই। জি, আপনারা ভালো থাকেন, আর ভুল হলে ক্ষমা করে দিন, আর স্যারের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।